আমি অভয় মঞ্চের আমি একজন অভয়ক। এটা আমার আসল পরিচিতি নয়। আমার আসল পরিচিতি হলো আমি 21 বছর আগে 1995 সালে এই অঞ্চলে কাজ করতে শুরু করেছিলাম। সেই সময় যে আন্দোলন চলছিল পাটুরিয়ার দুঃখদের যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে তখন আমার কম ছিল, বয়স কম ছিল অনেক, থেকে 30-31 বছর আগে আমি সেখানে কাজ করা শুরু করেছিলাম। আমরা চিনমেলের বেলতলা বলে একটা জায়গা আছে, বেলতলা চেনেন আপনারা, বাল্যবেলের উত্তর দিকে। সেখানে আমরা একটা ছোট্ট একটা ডাক্তারখানা শুরু করেছিলাম 21শে মার্চ 1995। আমরা কিভাবে চিকিৎসা হওয়া উচিত তার একটা মডেল তৈরি করতে চেয়েছিলাম। যে সময়টার কথা বলছি সেই সময় উলুবেড়িতে মেডিকেল কলেজ ছিল না, কিন্তু একটা বহু ধরনের বিশেষজ্ঞ আছেন এরকম একটা সদর হাসপাতাল ছিল, সাবডিভিশনাল হাসপাতাল ছিল, একটা ইএসআই হাসপাতাল ছিল, আর 15টা না 16টা নার্সিং হোম ছিল। কিন্তু আমরা যখন চিকিৎসা শুরু করলাম আমরা দেখলাম যে আমাদের প্রচুর মানুষ যাদের হয়তো ইএসআই এর ফেসিলিটি আছে, যারা হয়তো ইএসআই হাসপাতালে গেলে বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন কিংবা সাবডিভিশনাল হাসপাতালে গিয়ে বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন, তারা আমাদের কাছে দেখাতে আসতে থাকেন। আমাদের কোনো স্পেশালিস্ট ছিল না, আমি জেনারেল ফিজিশিয়ান। এখন আমাদের কাছে সঙ্গে অনেক স্পেশালিস্ট বেশ কিছু জন আছেন, আমি জেনারেল ফিজিশিয়ান ছিলাম, কিন্তু আমার কাছে রোগীরা আসা শুরু করলো। আমাদের কাছে দেখাতে গেলে পয়সা দিয়ে দেখাতে হতো, তখন সেটা 1 টাকা ছিল, এখন সেটা ধাপে ধাপে 30 বছরে 20 টাকা হয়েছে, কিন্তু পয়সা দিয়ে দেখাতে হতো। আমাদের পরীক্ষা নিরীক্ষাগুলো করাতে গেলে কিছু পয়সা দিতে হতো। সেটা উলুবেড়িয়ার যে মার্কেট রেট তার অর্ধেক রকম, কিন্তু পয়সা লাগতো। কিন্তু মানুষজন বিনামূল্যে চিকিৎসা ছেড়ে আমাদেরকে আসতেন। তার কারণ থেকে আমাদের যেটা মনে হয়েছিল যে যেভাবে আসলে চিকিৎসা হওয়া উচিত সেভাবে সরকারি হাসপাতালগুলো তো হয় না। যতটা সময় নিয়ে যেভাবে চিকিৎসাকে একজন রোগীকে জিজ্ঞাসাবাদ করা উচিত, তাকে পরীক্ষা নিরীক্ষা করা উচিত, তারপরে তার প্রেসক্রিপশন লেখা উচিত, সেভাবে করা হয় না। তার মধ্যে মানবিক ব্যাপারটা থাকে না। এই মানবিক ব্যাপারটা নিয়ে আসার আমরা চেষ্টা করেছিলাম। এই উদ্যোগটা আমার উদ্যোগ ছিল না, এটা কানাডিয়ান জুট সম্মেলনের উদ্যোগ ছিল। পরবর্তীতে জানেন আপনারা বিভিন্ন ভাঙাড়ার মধ্যে দিয়ে আন্দোলন এগোয় কানাডিয়ান জুট সম্মেলনের ইউনিয়ন, যার সঙ্গে আমি কাজ শুরু করেছিলাম, তারা আবার ঐক্যবদ্ধভাবে যে আছে এরকম না। তো আমরা তখন এই স্বাস্থ্যকেন্দ্রটিকে চালানোর জন্য এবং স্বাস্থ্য আন্দোলনের কাজ, যে কাজ আজকে জনস্বাস্থ্য সুরক্ষা অধিকার মঞ্চ করছে, সেই কাজটা করার জন্য আমরা 1999 সালে শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ করে একটা সংগঠন গড়ে তুলেছে। আমাদের লক্ষ্য হচ্ছে সবার জন্য স্বাস্থ্য। আমরা যদি অতীতে যাই, আমাদের যারা আমার বয়সী বা আমার সিনিয়র যারা, তাদের মনে পড়বে যে 1978 সালে তৎকালীন যে সোভিয়েত ইউনিয়নের আলমা আটা বলে একটি শহর, কাজাকিস্তানের রাজধানী, সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে বলা হয়েছিল, স্লোগান বলা হয়েছিল হেলথ ফর অল বাই 2080, অর্থাৎ 2000 খ্রিস্টাব্দের মধ্যে সমস্ত দেশের নাগরিকদের স্বাস্থ্যের দায়িত্ব সরকার নেবে। এই যে ঘোষণাপত্র, এই ঘোষণাটি কিন্তু আমাদের দেশ স্বাক্ষর করেছিল। যে সময় ঘটনাটা হচ্ছে 1978 সালে আমি মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলাম। সেই সময়কার অবস্থা যে শরীরে আজকে তুলনা করি, সেই সময় কি ছিল? সেই সময় গ্রামে গ্রামে স্বাস্থ্যকেন্দ্র ছিল, অনেকগুলো গ্রামে স্বাস্থ্যকেন্দ্র ছিল। এই স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তাররা থাকতেন, তাদের স্বাস্থ্যমতো তারা চিকিৎসা করতেন। সরকারি হাসপাতালে বেশিরভাগ বিনামূল্যে ছিল। তখনই এখন যে আমরা বেসরকারি হাসপাতালগুলোকে দেখি, নারায়ণা, মেডিকা, এই ধরনের যে অনেকগুলো হাসপাতাল, সেগুলো তখন ছিল না। তখন তাদের চিকিৎসা কোথায় হতো? চিকিৎসা হতো সরকারি হাসপাতালে। চিকিৎসার সর্বোত্তম কেন্দ্র ছিল মেডিকেল কলেজ ছিল। আমি
মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা একটা কলেজে পড়াতেন, আমি এবং আমার ভাই আমরা দুজনে জন্মেছি কিন্তু মেডিকেল কলেজে। কিন্তু তারপরে অবস্থাটা আমার একটা অবস্থা হয়েছে, আমার ছেলে যখন আমার 37 বছর, আমার জন্মের 37 বছর পরে যখন আমার ছেলে জন্মাচ্ছে, তখন আমি মেডিকেল কলেজে আমার স্ত্রীকে ভর্তি করাইনি, ছোট নার্সিংহোমে আমার সন্তানের জন্ম হয়। এই যে 1978 সালে যে সবার জন্য স্বাস্থ্যের যে দোকানটা বলা হয়েছে, তার আগেই মানে সুতরাং বলতে গেলে আজ থেকে 100 বছরেরও বেশি আগে 1912 সালে প্রথমে একটা রাষ্ট্র, একটা সরকার, দেশের সরকার তারা করে দেখিয়েছিল যে সদিচ্ছা থাকলে সরকারের পক্ষে নাগরিকের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নেওয়া সম্ভব। সেটা ছিল নরওয়েতে 1912 সালে এটা হয়। তারপরে যে দেশে আমরা দেখি যে সরকার নাগরিকের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নিচ্ছে, সেটা হলো সোভিয়েত ইউনিয়ন। এখন নেই, সেই শ্রমিক কৃষকের যে রাষ্ট্র, সে বিপ্লবে 1917 যে বিপ্লব, সেই বিপ্লবে 20 বছর পরে 1937-এ সমস্ত নাগরিকের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নিতে সক্ষম হয়। তারপরে একের পর এক দেশে ইউনিভার্সাল হেলথ কেয়ার মানে সবার জন্য স্বাস্থ্য মানে কেবল হাসপাতাল চালানো না, স্বাস্থ্য মানে কেবল চিকিৎসার ব্যবস্থা করা না, স্বাস্থ্য মানে ভালো মানুষ যাতে অসুস্থ না হন, তার খাদ্যের ব্যবস্থা করা, তার কর্মসংস্থান, তার জলের ব্যবস্থা করা, তার বাসস্থানের ব্যবস্থা করা, তার বস্ত্রের ব্যবস্থা, সবকিছুই স্বাস্থ্যের মধ্যে পড়ে। কিন্তু বলা হয় স্বাস্থ্যের নির্ণায়ক মানে আপনি সুস্থ থাকবেন কি থাকবেন না, সেটা কিন্তু আপনার কটা হাসপাতাল, কটা স্বাস্থ্যকেন্দ্র আপনার এলাকা আছে, তাতেই কিন্তু আপনি সুস্থ থাকবেন কিনা এটা কি খারাপ। কিন্তু আমরা দেখি, আমি যখন ডাক্তার হওয়ার পরে আমি যখন ডাক্তারি করা শুরু করলাম, আস্তে আস্তে চারিদিকে চিন্তাটা পাল্টে যেতে লাগলো। কেন পাল্টে লাগলো? কারণ আমাদের দেশে স্বাস্থ্য কখনোই একটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়নি। আমাদের উপর মৌলিক অধিকার আছে, যেমন যে কোনো জায়গায় যাওয়ার অধিকার, কথা বলার অধিকার, সম্মানিত হওয়ার অধিকার, কিন্তু স্বাস্থ্যকে কখনো অধিকার হিসেবে আমাদের সংবিধান স্বীকৃতি দেয়। তাকে স্বীকৃতি দিয়েছিল তাতে নির্দেশক নীতিতে স্বাস্থ্যের কথা বলা হয়। অর্থাৎ সরকার যদি চায় স্বাস্থ্যের ব্যবস্থা করতে পারে, সরকার যদি না চায় স্বাস্থ্য ব্যবস্থা করতে পারে। 1947 যখন ক্ষমতা হস্তান্তর হয়েছিল, যারা ক্ষমতায় এসেছিলেন তারা অনেকটা পরিমাণে সোভিয়েত ইউনিয়নের যে মডেল, মানুষের জন্য, নাগরিকের জন্য কল্যাণ করার যে মডেল, সেই মডেলের দ্বারা প্রভাবিত হওয়ার জন্য তারা এমন কিছু ব্যবস্থা নিলেন যাতে মানুষের উপকার হয়েছে। যে উপকারগুলোর কথা আমি বললাম যে আমি আমার ছাত্রাবস্থা দেখেছি। কিন্তু তারপরে যেটা হয় যে 90 দশকের শুরুতে বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা ফান্ড তাদের কাছ থেকে আমাদের দেশের সরকার, কেন্দ্র সরকার, তারা বড় মাপের ঋণ নেয় এবং সেই ঋণের শর্ত অনুযায়ী তাদের বলে দেওয়া হয় যে শিক্ষা, স্বাস্থ্য এগুলো থেকে সরকারকে সরে আসতে হবে, এগুলো বেসরকারি যে প্লেয়ার, বেসরকারি যারা খেলোয়াড়, অর্থাৎ পুঁজিপতিদের জন্য ছেড়ে দিতে হবে। তখন আমরা কি দেখতে পাই? আমরা দেখি যে হাসপাতালে আগে সরকারি হাসপাতাল দেখানোর জন্য পয়সা লাগতো না, 2 টাকা দিয়ে টিকিট হলো, 2 টাকা দিয়ে টিকিটে দেখা হলো, পরীক্ষা নিরীক্ষা করার জন্য সামান্য বেশি পয়সা দিত। এগুলো সমান নেই, 2 টাকা একটা সিগারেট হয় না। কিন্তু সরকার সরা শুরু করেছে। একদিকে সরকার হাসপাতাল থেকে নিজের হাতকে ঢুকিয়ে আনতে লাগলো, অন্যদিকে বেসরকারি হাসপাতালের উন্নতির জন্য তারা বিভিন্ন রকম জিনিস করতে লাগলো। তারা কম দামে জমি দিয়ে দিল। যাদবপুরে একটা হাসপাতাল ছিল, টিবি হাসপাতাল, KS রায় টিবি হাসপাতাল। সেই KS রায় টিবি হাসপাতালের যে জমি, যে হাসপাতালে সুকান্ত ভট্টাচার্য মারা গেছে, টিবিটা মারা গেছে, সেই তার জমিটা 1 টাকায় দিয়ে দিল পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বেসরকারি মেডিকেল কলেজের জন্য। বাইপাসের ধারে যে জমিগুলো ছিল, যেগুলো একসময় কৃষি জমি ছিল, সেগুলোকে অধিগ্রহণ করে সরকার
বাঙালিদের দিকে দিতে হবে। একদিকে সরকারি হাসপাতালে যে পরিষেবা পাওয়া যাবে সেই পরিষেবাটা খারাপ হচ্ছে, তার কারণ সেগুলোকে মেনটেন করার জন্য যে খরচ করতে হবে সেই খরচ সরকার করছে না, অন্যদিকে সরকার ছেড়ে দিয়েছে বেসরকারি খাতে। তার ফলে মানুষজন তাদের ভোটি পার্টি বিক্রি করে তারা বেসরকারি জায়গায় দেখাতে বাধ্য। যারা কোনো কিছুই পারে না তারা সরকারি হাসপাতালে আসে। 2010 সালে সেই সময়কার যে প্ল্যানিং কমিশন, সেই প্ল্যানিং কমিশন একটা কমিটি তৈরি করে, সেটাকে বলা হয় সবার জন্য স্বাস্থ্যের লক্ষ্যে উচ্চস্তরীয় বিশেষজ্ঞ। আসলে এটা হলো যে মানে এই শতকের শুরুতে কিছু সংগঠন, আমাদের বন্ধু সংগঠনের কিছু আছে, কিছু এনজিও, তারা সুপ্রিম কোর্টে একটা মামলা করে যে সরকার উদ্যোগ নিচ্ছে না, তাই মানুষ স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তো সুপ্রিম কোর্ট যেমন করে যে মাঝে মাঝে ভালো রায় দেয়, সেরকম সরকারের উপর চাপ তৈরি করে সুপ্রিম কোর্ট। তখন প্ল্যানিং কমিশন একটা এই কমিটিটার কথা বললাম, সেই কমিটিটা তৈরি করেছিল। এই কমিটিটা 1 বছর পরে 2011-তে তাদের রিপোর্ট দেয়। সেই রিপোর্টে তারা পুরো হিসেব নিকেশ করে দেখিয়েছিল, কি দেখিয়েছিল যে জিডিপি বলে একটা কথা আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি আপনার দেশের আয়ের একটা হিসেব আছে। তার 4.1% সেই সময় 2010-এ স্বাস্থ্য খাতে খরচ হতো। সরকার খরচ করতো 1.4%, বাকিটা খরচ হতো প্রাইভেট খরচ, বেসরকারি খরচ। বেশিরভাগটাই রোগীর পকেট থেকে খরচ করতো। এই কমিটিটা হিসাব করে দেখলো যে 2017-এর মধ্যে যদি এই 1.4% থেকে বাড়িয়ে 2.5% করা যায়, আর 2022-এর মধ্যে যদি বাড়িয়ে 3% করা যায়, তাহলে সরকার সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা, প্রয়োজনীয় পরিষেবা, কেবল চিকিৎসা স্বাস্থ্যের সমস্ত পরিষেবা সেটাই সরকার বন্ধ করে। প্রয়োজনীয় মানে প্রয়োজনীয় অত্যাবশ্যক, অর্থাৎ এসেনশিয়াল বাংলা অত্যাবশ্যক। অত্যাবশ্যক মানে কি? অত্যাবশ্যক নয় বললে বুঝবে কোনটা অত্যাবশ্যক। যেমন আমি মোটা, তো আমি রোগা হয়ে যাই, রোগা হওয়ার চিকিৎসা আছে, হ্যাঁ, রোগা হওয়ার চিকিৎসাটা অত্যাবশ্যক নয়। কিংবা একজনের মাথায় চুল নেই, আর ট্রিটমেন্ট করতে হবে, সেটা অত্যাবশ্যক, এটা অত্যাবশ্যক। তাহলে হিসাব করে দেখা যায় যে মানুষের চিকিৎসার জন্য যে চিকিৎসা যেগুলো হয় সেটা 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি, একটাকে বলা হয় সেকেন্ডারি, একটাকে বলা হয় টার্সিয়ারি। প্রাইমারি কি? আপনি কম্পিউটারে গেলেন কিংবা ডাক্তারের চেম্বারে গেলেন, ডাক্তার দেখে আপনাকে শরীরে চিকিৎসা করলো, সেটা হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারি কোনটা? সেকেন্ডারিতে কিছু ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হতে হয়, অপারেশন করতে হয় বা অপারেশন করতে হয়, এটা হচ্ছে সেকেন্ডারি। আর টার্সিয়ারি হচ্ছে অন্তিম স্তরে, হার্টের অপারেশন কিংবা কিডনি বদল করা, এগুলো হচ্ছে অন্তিম স্তরে। তাহলে হিসেব করে দেখা যায় যে এই যে খরচ বৃদ্ধি 1.4 থেকে বাড়িয়ে 2.5 আর 3% যদি খরচ বৃদ্ধি করে, তার মধ্যে সমস্ত নাগরিক তার প্রয়োজন, সবার শক্তি হাঁটা অপারেশন করতে হবে, সবার তো একসঙ্গে হাঁটা অপারেশন লাগে না, মানে যতজনের লাগে ততজনের খরচ সরকার বহন করতে হবে। এই সময় কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার ছিল, ইউপিএ সরকার এটাতে পার্টি প্ল্যানিং কমিশনের তৈরি করা একটা আধা সরকারি কমিটি, তাদের সুপারিশকে তারা রাজ্য গ্রহণ করে। তারা কি করলো? তারা সামান্য বাড়িয়ে 1.58%। আর 2014 সালে যখন মোদী সরকার এলো, মোদী সরকার এসে এক লাফে সেটাকে কমিয়ে 20% কমে দিল। আজকে যদি আমরা দেখি সেই 2011 থেকে প্রায় 15 বছর বাদে, তাহলে আমরা দেখবো যে জিডিপি 1% মাত্র স্বাস্থ্য খাতে খরচ করে, কখনো বেশি কখনো কম। আর এই 1%-এর মধ্যে একটা বড় অংশ খরচ হয় স্বাস্থ্যসাথী বা
আয়ুষ্মান ভারতের মতো যে বীমা প্রকল্পগুলো, যে বীমাতে সরকার বিমার প্রিমিয়াম দিয়ে দেয়, তার জন্য আপনার চিকিৎসার জন্য যে আউটডোর বা অন্যান্য যে ডাক্তার নিয়োগ করা, ওষুধপত্রের ব্যবস্থা করা, পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা, সেগুলো হয় না। স্বাস্থ্যসাথীতে কি মানুষের লাভ হয়েছে? কিছুটা লাভ হয়েছে। আগে যে অপারেশন গুলো আপনারা পারতেন না করাতে, সেই অনেকগুলো অপারেশন করা যায়। কিন্তু তার পাশাপাশি আপনারা এটাও জানেন ভালো করে যে কমন যে অপারেশন গুলো এখন স্বাস্থ্যসাথী ডিজি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং বেসরকারি জায়গায় যদি আপনি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা করতে যান, তাহলে কিছু টাকা আপনার কার্ড থেকে কাটা হয়, বাকি টাকাটা আপনাকে নগদে দিতে হবে। আমাদের স্বাস্থ্যের খরচ যদি 100 টাকা হয়, তাহলে তার 65 টাকা খরচ হয় হচ্ছে আউটডোর চিকিৎসা। ডাক্তার দেখাতে খরচ হয়, পরীক্ষা নিরীক্ষা করাতে খরচ হয়, ওষুধ কিনতে খরচ হয়। আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্যসাথী কোনোটাই কিন্তু তার কোনো দায়িত্ব নেই। তো আপনাদের মনে হতে পারে যে আপনাদের উলুবেড়িয়া হাসপাতালের প্রসঙ্গ, সেখানে আমি কেন এই প্রসঙ্গগুলো আনছি। আসলে এই প্রসঙ্গগুলোকে নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে। আমাদের একটা সদর হাসপাতালে অনেকগুলো ফ্যাসিলিটি পাওয়ার কথা, একটা মেডিকেল কলেজে অনেকগুলো সুযোগ পাওয়ার কথা। আমি যখন আমার ক্লিনিক থেকে কোনো পেশেন্টকে একটু খারাপ ধরনের হার্নিয়া, একটু ক্রিটিক্যাল কোনো হার্নিয়া, সেটা যদি অপারেশন করতে পারে, সেটা তার অপারেশন কিন্তু উলুবেড়িয়া মেডিকেল কলেজে হয় না। সেই পরিকাঠামো দুজন ডাক্তারের নাম এসছে, একজন ডক্টর নির্মল বাসী, একজন ডক্টর অগ্নিহোত্রী ভট্টাচার্য। ঘটনাচক্রে আমি যে মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে ডাক্তার হয়েছি, আমার থেকে 1 বছর পরে নির্মল বাসী ডাক্তার হয়েছিল, আর আমার থেকে 16 বছর পরে অগ্নিহোত্রী ভট্টাচার্য ডাক্তার হয়েছে। অগ্নিহোত্রীর সঙ্গে আমার পরিচয় মহিলা সম্বন্ধ না, তিনি আমার ফেসবুক ফ্রেন্ড। এক্ষুনি দেখছিলাম যে আমার ফেসবুক ফ্রেন্ড এবং আমার যে 16 বছরের ছোট, একই কলেজে। অবশ্যই নির্মল মাঝির বিরুদ্ধে না বলার কোনো কারণ নেই। নির্মল মাঝি এমন একটি মানুষ হিসেবে খারাপ মানুষ, যদিও সে আমার সাথে যখন দাদা দেখা হয়, আমি ওকে তুই করে বলি, আর ও আমাকে দাদা তুমি করে বলে। আমি ওই অভিজ্ঞের ওই ব্যাপারটাতে আমি একমত নই যে আমি মানে কাউকে আমাকে স্যার বলতে হবে, অভিজ্ঞ আমাকে স্যার বলে, সেটাতে আমার ভালো লাগে না। অভিজ্ঞ আমাকে দাদা বলে ডাকে, সেটাতে আমি বেশি খুশি হই, বেশি সম্মানিত করছি। অভিজ্ঞ আমাকে নিজের মানুষ বলে মনে করে, ওইটা পায় না। যে অভিজ্ঞ জয়েন্ট আমরা তো হতেই পারে, একই কলেজের জুনিয়র, তাকে সে তুই যাই বলতে পারে, আসলে হচ্ছে সে কি কাজটা করছে। আর আমরা প্রেম বললো যে মানে অভিনেত্রীকে সরিয়ে অন্য কোনো যে ভাইস প্রিন্সিপাল আছে, সে ভালো কিছু হবে এরকম নাও হতে পারে। কিন্তু তাই আমাদের দাবিগুলো বলা উচিত, ব্যবস্থার দাবিগুলো বলা উচিত। হ্যাঁ, তার সঙ্গে নির্মল মাঝির মতো লোক কিংবা এমন লোক যে মহিলাদের হানি করে, তাদের বিরুদ্ধে তো আমাদের দাবি তুলতেই হবে। আর আরেকটা জিনিস বলবো যে আমরা প্রায় 21 বছর ধরে এই অঞ্চলেই কাজ করছি। আমরা জনস্বাস্থ্যের দাবি নিয়ে সারা পশ্চিমবঙ্গে আমাদের কাজ আছে, কিন্তু আমাদের দুঃখজনক ভাবে এই কানোরিয়া ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে আমাদের স্থানীয় কোনো যোগাযোগ নেই। তো স্থানীয়ভাবে আপনারা অনেকদিন ধরে কাজ করছেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং অধিকার মঞ্চ অনেকদিন ধরে কাজ করছে, কিন্তু ঘটনাচক্রে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে ওঠেনি। সম্পর্ক আমদার ঘটনায় আমরা একসঙ্গে কাজ করেছি, একসঙ্গে আমি চাইবো এটা আমাদের লক্ষ্য, আপনাদের লক্ষ্য আলাদা কিছু নয়। আমরা যাতে একসঙ্গে কাজ করতে পারি, একসঙ্গে কর্মসূচি দিতে পারি। আসলে যেটা হয় যে সময় আপনারা
মিটিং গুলো রাখেন সেই সময় আমরা ক্লিনিকে আটকে আছি, বা আমি যদি একা আসতেও পারি, আমার আজকে আমার কর্মী আসতে পারেন, আমাদের 26 জন কর্মী আছেন যারা এই অঞ্চলেই থাকেন, ভাবিয়া চেন্নাই গুলোবাড়িয়া এই জায়গাতে থাকেন। তো আমরা আপনাদের আন্দোলনের সঙ্গে থাকবো, আমি কথা দিচ্ছি। আর অভয়া আন্দোলন নিয়ে যে অভিজ্ঞের প্রশ্নটা তুলেছে, এইটাতে আসলে আমাদের করার বিষয়, এটা জুনিয়র ডক্টর ফ্রন্টের সমস্যা। সেই সমস্যাকে আমরা সিনিয়র ডাক্তাররা আমরা সেটাতে কোনো লাভ নেই, আমরা ঢুকতেও চাই। একটা জিনিস আসলে বুঝতে হবে, আমরা যখন অভয়া আন্দোলন করছি বা আজকের দিনে আমাদের যে আন্দোলনগুলো করতে হবে, সেগুলোতে আমাদের দল মতের উপরে উঠে একটা রাজনৈতিক আন্দোলন করতে হবে। কেন রাজনৈতিক আন্দোলন? কারণ আমরা ভয়ের বিরুদ্ধে লড়াই করছি। মহিলা এবং প্রান্তিক লেগুজনদার মানুষের সুরক্ষা স্বাধিকারের জন্য লড়াই, সেটা অবশ্যই রাজনৈতিক লড়াই। কিন্তু আমি বামফ্রন্টের অন্তর্গত কোন দলের আমি সদস্য বা সমর্থক, কিংবা আমি বাম কিন্তু আমি বামফ্রন্টের নই, কিংবা আমার কোন দল বা দলের সদস্য বা সমর্থক আমি নই, আমি গণতান্ত্রিক একজন মানুষ। এই সমস্ত মানুষকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা অভয় মঞ্চে সেই জিনিসটাই করার চেষ্টা করেছি, সেই জিনিসটাই জুনিয়র ডক্টর ফ্রন্ট একইভাবে করার চেষ্টা করেছিল, এখনো চেষ্টা চালিয়ে। তার মধ্যে বিভিন্ন যে রাজনৈতিক শক্তিগুলো আছে, তার মধ্যে মানে অভিযোগ যখন বলবো, আমি না হলে বলতাম না, কিন্তু অভিযোগের ধীরে ধীরে প্রশ্নটা ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে এসইউসিআই, অনিকেত মাহাতো যে শক্তিটার প্রতিনিধি, সেটা হচ্ছে এসইউসিআই কে আমরা সিনিয়র ডাক্তারদের যে জয়েন্ট প্ল্যাটফর্ম, সেখানে তাদেরকে আমরা শুরুতে আমাদের সঙ্গে ছিল, তারপরে মেডিকেল কাউন্সিলের নির্বাচনের আগে তারা ওই সিট নিয়ে ঝগড়া করে বেরিয়ে 2018-তে, এবং অভয়া আন্দোলনও আমরা বারবার তাদেরকে চেষ্টা করেছি একসঙ্গে রাখার। তারা অভয়া মঞ্চে ঐক্যবদ্ধ না থেকে তারা ভয়েস অফ অভয়া বলে আলাদা একটা সংগঠন তৈরি করেছে। অনিকেত মাহাতোর পদত্যাগ করা, সেই পদত্যাগ করাটা ইন্ডিকেট করে যে এসইউসিআই জুনিয়র ডাক্তারদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না, মানে ছেড়ে দিল। যে বিষয়টা নিয়ে সংঘাত, সেটা হলো যে একটা ট্রাস্ট সোসাইটিতে তাদের এক্সিকিউটিভ কমিটি তৈরি করা হচ্ছে। ব্যাপারটা কিরকম? প্রেম আছে, প্রেমের কথা শুনতে খারাপ লাগে। আমি আমার অতীতের ইতিহাস বলছি যে আমি যখন এখানে এলাম, আমি তখন প্রফুল্ল চক্রবর্তী, কুশল দেবদান, পূর্ণেন্দু বসু এরা যে সংগঠনটা ছিলেন, তাদের সঙ্গে কাজ শুরু করলাম। প্রফুল্লতা কিছুদিন পরে বলা শুরু করলেন যে একটা ট্রাস্ট তৈরি করতে হবে। ট্রাস্ট, সেই ট্রাস্টের মধ্যে আমরা ডাক্তার একজন দুজন থাকবো, ওই আজকালের সম্পাদক থাকবেন, প্রতিক্ষণ পত্রিকার সম্পাদিকা থাকবেন, তাদের নিয়ে একটা ট্রাস্ট তৈরি করতে হবে। আমি তখন খোঁজ খবর নিয়ে দেখলাম যে ট্রাস্ট হচ্ছে একটা অগণতান্ত্রিক একটা বিষয়। একবার যে ট্রাস্টটি হলো, সে যদি মারা না যায়, পদত্যাগ না করে, পাগল না হয়, বা কোনো কেলেঙ্কারি করে জেলে না যায়, তাকে সরানোর পর রাস্তা নেই। তো আমরা প্রফুল্লতাকে বললাম যে না, আমরা সোসাইটি তৈরি করতে চাই। সেই প্রফুল্লতা সেটা মানল না, আলটিমেটলি 3 বছরের মাথায় আমাদের বিচ্ছেদ হয়েছিল। তো কিন্তু ডাক্তারদের সংগঠনগুলোকে দুটো সংগঠন, আরেকটা সংগঠন, সেটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম, আপনাদের নাম শুনেছেন, WBDL, আরেকটা হচ্ছে জুনিয়র ডক্টর ফোরাম। তাদেরকে ট্রাস্ট হিসেবে রেজিস্টার্ড হতে হয়েছে। কেন রেজিস্টার্ড হয়েছে? রেজিস্টার্ড না হলে আপনি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আপনি অফিসিয়াল কাজকর্ম করতে পারবেন না, মামলা করতে পারবেন না সংগঠন হিসেবে। WBDL 2017-তে ট্রান্সলেট করে দিয়েছে, কিন্তু যেহেতু ডেমোক্রেটিক নয় সাবজেক্টটা,
তারা কি করেছে, তারা WPF এর যে ট্রাস্টটা ব্যাংক অ্যাকাউন্টের জন্য কিংবা অডিট রিপোর্টের জন্য আছে, কিন্তু আসলে তারা সোসাইটি চালায়। তাদের 2 বছর ছাড়া নির্বাচন হয়, যে নির্বাচনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার নির্বাচন। আসলে সেটা গণতান্ত্রিক কাঠামো, কিন্তু বাইরে থেকে না। WP JDF একই রকম একটা জিনিস করতে চেয়েছিল, এবং সেই ব্যাপারে অনেকের একটা মত ছিল। যেদিন নির্বাচন হচ্ছিল, নির্বাচনের শেষ হওয়ার কয়েক মিনিট আগে সে একটা চিঠি পাঠায়, মেল পাঠায় যে সে তাদের থাকবে না। তারপরে এই JDF যে প্রেস কনফারেন্সটা করেছে, প্রেস কনফারেন্সটা 15 দিন অপেক্ষা করার পর, এই 15 দিনের মধ্যে অনেকে একাধিকবার মেল দিয়েছে যে তুমি এসো, তুমি আমাদের সঙ্গে কথা বলো। অনেকে কথা না বলে নিজের মতো স্টেটমেন্ট দিয়ে গেছে। আর এই 30 লাখ টাকা মানুষের কাছ থেকে সাহায্য চেয়েছে, সে ব্যাপারটা নিয়ে বলবো। সেটা হচ্ছে যে কেন বন্ডের প্রশ্ন কেন আসে? আমরা যখন ডাক্তার হয়েছি, সে সময় বলা হতো যে একজন ডাক্তারকে তৈরি করতে সরকারের 1 লক্ষ টাকা খরচ হয়। আজ থেকে চলে প্রায় 50 বছর আগে। কারণ আমরা মেডিকেল কলেজে আমরা যে ফি দিয়ে পড়ি, আমাদের সময় ছিল বছরে 210 টাকা, 4.5 বছরে 950 টাকা। 950 টাকা কি আমার পড়াশোনা হয়? পড়াশোনা হয় না, সরকারকে খরচ করতে হয়, সরকারের টাকা পাওয়া, জনসাধারণের টাকা। তো এখনো তাই, এখনো একজন মেডিকেল, সরকারি মেডিকেল কলেজে যে স্টুডেন্ট পড়ে, সে 42,500 টাকা বছরে খরচ করে, বাকি টাকা জনসাধারণ দেয়। এই জনসাধারণকে ফিরিয়ে দেওয়ার জন্য বন্ডের প্রকার। তো আমি বন্ড বলবো না, এটা হতে পারে যদি বাবার পাশে লাগে 30 লাখ টাকা দিতে পারে, কিন্তু জনসাধারণের কাছ থেকে টাকা তুলে JDF এর ফান্ডে যে টাকা উঠেছিল, সেই টাকা দিয়েই অনেকেদের মামলা করা হয়েছে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে। এবং যারা উকিল হয়ে দাঁড়িয়েছে তারা কিন্তু পয়সা নিয়ে ওকালতি করেছে, এবং লক্ষ লক্ষ টাকা, সেটা হিসাব আমি বিজয় বলবো না, লক্ষ লক্ষ টাকা। সেটা করার পর আমি যখন দাবিটা আমার আদায় হলো, তখন আমি বললাম যে আমি করবো না, আপনারা টাকা দিন, সেটা দিয়ে আমি বলে টাকা মেটাবো। এটা অনৈতিক বলে আমাদের মনে হয়। যেহেতু আমরা এটা জুনিয়র ডাক্তারদের বিষয়, আমরা এটা নিয়ে বলি না, বেশি অভিযোগ প্রশ্নটা না করবো, আমরা বলতাম না। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। অভয়া আন্দোলনকে কেন্দ্র করে আমাদের একটা কনসাস এফার্ট আছে যে বাম প্রগতিশীল এবং গণতান্ত্রিক যে শক্তিগুলো, তাদেরকে ঐক্যবদ্ধ করার একটা এফার্ট আমরা চালিয়ে যাচ্ছি। সেখান থেকে কোনো একটি দল যদি বেরিয়েও যায়, তাহলে আমাদের এফার্টে কোনো ডাক করবো না। কিন্তু একটা নাহলেই ভালো, যদি আমরা একসঙ্গে করতে পারতাম তাহলে অবশ্যই সবচেয়ে ভালো হবে। আবার ফিরে আসি আপনাদের আন্দোলনের কথা। আপনারা আন্দোলন করছেন, তাতে আমরা আপনাদের সঙ্গে থাকবো। সিগনেচার ক্যাম্পেইনে যদি শিল্পীগুলো আমাদের দেন, আমরা আমাদের ক্লিনিকে এটা নিয়ে শুরু করাবো, এবং ভবিষ্যতের যে কর্মসূচিগুলো, এই কর্মসূচিগুলো যথাসম্ভব থাকার চেষ্টা করবো। বড় কর্মসূচিগুলো হলে সেটা যদি সন্ধ্যের দিকে রাখা যায়, সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে রাখা যায়, তাহলে আমাদের কর্মীরা অংশ নিতে পারবেন, এবং আপনাদের সঙ্গে আমরা